রাতে যখন আলোগুলো পুকুরের পানিতে পড়ছিল তখন এগুলো ঝিলমিল করে উঠছিল, যা রহস্য এবং সৌন্দর্যের পরিবেশ তৈরি করছিল। বংশ পরম্পরায় রাজহাঁস উপজাতি ব্যালে নাচে দক্ষতা অর্জন করেছিল। রাজহাঁসের মনোমুগ্ধকর এবং দক্ষ নাচের কারণে কেউই রাজহাঁসের সৌন্দর্য এবং আদিম সাদা ডানাকে প্রতিরোধ করতে পারেনি। রাজার অনন্যা কন্যা রাজকুমারী ক্লোইকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাজহাঁস উপজাতির সোনার সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার গুরুত্বপূর্ণ কাজে। রানী হওয়ার জন্য ক্লোই তার পিতার রাজত্ব শেষ হওয়ার পরপরই ব্যালে প্রতিযোগিতায় অন্যান্য প্রতিভাবান প্রার্থীদের পরাজিত করতে হবে। যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারত, কিন্তু ক্লোইর রাজপরিবারই সর্বদা জয়লাভ করত। প্রথম পুরস্কার এবং সিংহাসন কখনোই অন্য কারো কাছে যায়নি। তার বাবার তার প্রতি ছিল উচ্চ প্রত্যাশা, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লোই একজন কৌতুকপূর্ণ, অলস আর প্রায়শ সহজেই হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিল। গল্পটি জানতে ওয়াও ফেরি টেল সাবস্ক্রাইব করুন। ক্লোই ছোট থেকেই রাজহাঁস গোত্রের অসাধারণ ক্ষমতার কথা শুনে এসেছিল। নাচের মাধ্যমে তাদের জাদু নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল এবং তার পরিবারের কিংবদন্তি নাচের মধ্যে অপরিসীম শক্তি রয়েছে। এই শক্তি অর্জনের জন্য ক্লোইকে প্রতিদিন অক্লান্তভাবে অনুশীলন করতে হতো, কিন্তু কিংবদন্তির নাচটি তার পক্ষে খুবই কঠিন ছিল। উঠে পড়ো, রাজকীয় রাজহাঁস হিসেবে তোমাকে অবশ্যই গোত্রের সবচেয়ে সুন্দরী নর্তকী হতে হবে। এটা খুব কঠিন, আমি আর অনুশীলন করতে চাই না। আমাকে একটু বিরতি নিয়ে খেলতে দাও, আমি পরে অনুশীলন করব। ক্লোই ক্লোই সহজেই নিরুৎসাহিত হয়ে পড়ে এবং যখন জিনিসগুলো তার কাছে কঠিন হয় তখন সে অনুশীলন থেকে পালানোর উপায় খুঁজে বের করে এবং বাইরের আনন্দে মেতে ওঠে। ক্লোইর ব্যালে শিক্ষক ছিল তার চাচাতো ভাই হাডসন। রাজা প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি ক্লোই রানী হয়, হাডসন রাজহাঁস উপজাতির পারফরমেন্স পরিচালনার দায়িত্ব থাকবে। কিন্তু প্রতিযোগিতা ঘনিয়ে আসার সাথে সাথে ক্লোই এখনো সেই কিংবদন্তি নাচ আয়ত্ত করতে পারেনি। আমি ক্লান্ত, আমি অনুশীলন না করেই নাচ করব। থামো, আর অনুশীলন না। এটা করো ক্লোই, আমি তোমার মতো অলস কাউকে দেখিনি। আমি খুব ক্লান্ত হাডসন, আমার ইচ্ছে হয় কেউ যদি আমার হয়ে এই প্রতিযোগিতা সম্পূর্ণ করতে পারত আর আমি কেবল রানী হয়ে উঠতাম। হাডসন চিন্তিত ছিল, কারণ যদি এভাবেই চলতে থাকে তবে ক্লোই প্রতিযোগিতায় জিততে পারবে না। তুমি কি সত্যি এরকমটা ভাবছো? আমার একটা পরিকল্পনা আছে, অনেকগুলো টাকা নিয়ে আমার সাথে চলো। বাহ হাডসন, তুমি সত্যি খুব স্মার্ট। একসাথে হাডসন এবং ক্লোই একটি ম্যালেভোলেন্ট জাদুকরী খুঁজছিল যে অর্থের জন্য অন্ধকার আকাঙ্ক্ষা পূরণে বিশেষজ্ঞ ছিল। সংক্ষেপে, আমি অবিশ্বাস্যভাবে প্রতিভাবান কাউকে আমার জন্য নাচাতে চাই। দ্রুত একটা সমাধান দিন। খুব ভালো অলস রাজকুমারী, এই ছোট্ট জিনিসটা তোমার সাথে রাখো আর এতে তোমার একটা পালক রাখো। কিছুক্ষণ পর ধোঁয়াটি ক্লোইর প্রতিরূপে রূপান্তরিত হলো, দেখতে হুবহু তারই মতো, কিন্তু তার সঙ্গে ছিল গাঢ় ডানা আর গাঢ় পোশাক। ওহ, এটা সত্যি জাদুকরী। সে তো দেখতে একদম হুবহু তোমার মতোই। না, একদমই না, তার পোশাক গাঢ় আর ডানাও গাঢ়। কি? ভালো করে দেখো। শোনো, আমি তোমার থেকে আত্মবিশ্বাসী আর প্রতিভাবান আত্মা নিয়েছি আর তার থেকে এই কালো রাজহাঁস তৈরি করেছি। শুধুমাত্র তুমি তার এই গাঢ় রং দেখতে পাবে। এই কালো জাদুর কারণে অন্য সবার চোখে তাকে একদম তোমার মতো সাদা পালকেই দেখাবে। ও, তাহলে এই ব্যাপার।
তুমি প্রতিযোগিতায় এই কালো রাজহাঁসকে প্রতিস্থাপন করতে পারবে, আর তোমার কাজ শেষ হয়ে গেলে এই কৌটো ব্যবহার করে তাকে আটকে রাখতে পারবে। ক্লোই সারা রাত কালো রাজহাঁসের সাথে কথা বলে কাটালো, তার জীবন এবং তার আশেপাশের মানুষদের গল্প শোনালো। সে কালো রাজহাঁসকে সঠিক আচরণ শেখালো। কালো রাজহাঁস সবকিছু শুনলো এবং মুখস্থ করে নিল। পরদিন ক্লোই গোপনে কালো রাজহাঁসকে পর্যবেক্ষণ করছিল। কালো রাজহাঁসের নাচ তার বাবার সজাগ দৃষ্টিকে মন্ত্রমুগ্ধ করলো, আর সে একটা রহস্যপূর্ণ নাচ পরিবেশন করছিল। ক্লোইর বাবা তার প্রশংসা আর ধরে রাখতে পারেনি, আর তাকে করতালি দিয়েছিল, যা ক্লোই আগে কখনোই পায়নি। তুমি খুব সুন্দর নাচো ক্লোই, আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। সে শুধু ক্লোইর বাবাকেই খুশি করেনি, সে পুরো রাজহাঁস উপজাতির প্রশংসাও অর্জন করেছিল। সত্যি রাজপরিবারের একটি অমূল্য ধন ছিল, যা ক্লোই কখনোই অর্জন করতে পারেনি। ক্লোই আনন্দিত আর খুশি ছিল, এমনকি অলসদেরও সফল হওয়ার নিজস্ব উপায় আছে, তাই না? ক্লোই তার দিনগুলো খেলাতেই কাটিয়ে দিল, যখন কালো রাজহাঁস হাডসনের কাছে প্রশিক্ষণের সময় দিচ্ছিল। প্রতিযোগিতার দিন ক্লোই একটি নির্জন কোণে লুকিয়েছিল এবং আগ্রহের সাথে কালো রাজহাঁসের নাচ দেখছিল। সঙ্গীত বাজানোর সাথে সাথে কালো রাজহাঁস তার ডানা তুলে নাচতে লাগলো। তার নাচটি ছিল অসাধারণ আর সূক্ষ্ম। পারফরম্যান্স শেষ হলে অসাধারণ সৌন্দর্য এবং প্রতিভার জন্য প্রশংসার অনুভূতি ছাড়া কেউ আর কোনো শব্দই খুঁজে পায়নি। আমাদের নতুন রাজহাঁস রানীকে স্বাগত জানাই, এটা ক্লোই। ধন্যবাদ, তুমি দুর্দান্ত করেছো। তোমাকে এখন আমার আর দরকার নেই। তুমি শুধু অলসী নও, বোকাও। তুমি কি সত্যি ভেবেছিলে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে? তুমি এসব কি বলছো? দ্রুত এই পাত্রে ফিরে যাও। কিন্তু এমন কিছুই হয়নি। দেখা গেল যে ক্লোই দুষ্ট জাদুকরি দ্বারা প্রতারিত হয়েছিল। সে কালো রাজহাঁসকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। কালো রাজহাঁস একটা আলাদা সত্তা হয়ে উঠেছে। আমি সে একজন যে রানী হওয়ার যোগ্য। তোমার মতো অকেজো আর ক্ষতিকারক কারোর দরকার নেই। কালো রাজহাঁস তার একমাত্র সত্তা ক্লোইকে ধ্বংস করতে চাইল। ছেড়ে দাও রাজকুমারী, তোমার শরীর আমার কাছে সমর্পণ করো। কখনোই না। অভাগা, আমি সেই ছোট্টটিকে পরে ধরবো। ক্লোই পানি থেকে উঠে এলো, নিঃশ্বাস ফেলছিল। সে সংগ্রাম করে তীরে ফিরল। সে তার অলসতা এবং স্বার্থপরতার কারণে অন্ধকার জাদু এবং তার পরিণতিগুলোর জন্য অত্যন্ত ভয় পেল, আর অনুশোচনায় বনে একা বসেছিল। অবশেষে হাডসন তাকে এই খারাপ অবস্থায় খুঁজে পেল। ক্লোই, আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি তোমাকে খুঁজছিলাম। হাডসন, আমি এখন কি করব আমি জানি না। তুমি কি শুনেছো? সেই কালো রাজহাঁস অনেক ক্ষমতা অর্জন করেছে, তোমার বাবাও তাকে থামাতে পারছে না। আমি আর নিশ্চিত হতে পারছি না বাবা আমাকে বিশ্বাস করবে কিনা। আমাকে সাহায্য করার জন্য কেউ নেই। তুমি একমাত্র যে নিজেকে সাহায্য করতে পারো। উঠে দাঁড়াও ক্লোই। ঝড়ের মধ্যে জ্বলন্ত মশালের মতো ক্লোইর মধ্যে সংকল্প জ্বলে উঠল। এবার সে সত্যি বদলে যাবে। আমি বুঝেছি, আমাকে নাচ শেখাও হাডসন। আমি কালো রাজহাঁসকে পরাজিত করতে আর আমার জীবন পুনরুদ্ধার করতে চাই। দুই ভাই বোন জঙ্গলে একটি কুটিরে গিয়ে দিন-রাত ব্যালে অনুশীলন করত। তার অস্বাভাবিক অলসতা প্রতিস্থাপিত হয়েছিল একটি দৃঢ় দৃষ্টিতে, যেটি চ্যালেঞ্জকে ভয় করত না। 3 মাস প্রশিক্ষণের পর ক্লোই অবশেষে সেই কিংবদন্তির নৃত্য প্রদর্শন করতে আর রাজহাঁসের অসাধারণ শক্তি উন্মোচন করতে সফল হয়।
সিংহাসনে আরোহণের পর কালো রাজহাঁস তার অত্যাচার ও নিষ্ঠুরতা প্রকাশ করে। সে অন্যান্য রাজ্যগুলিকেও জয় করতে চাইছিল। রাজহাঁসরা যখনই নাচে তখনই জাদু ছোড়ার ক্ষমতা ছিল। এটা জেনে তাদের নাচকে নিছকই বিনোদনের পরিবর্তে অস্ত্র হিসেবে ব্যবহার করতে সে বাধ্য করেছিল। যুদ্ধের পথ অনুসরণ করতে বাধ্য হয়ে তারা আর নাচতে পারত না। রাজহাঁস উপজাতি এখন যন্ত্রণার মধ্যেই বাস করছিল। ক্লোইর বাবা সিংহাসনে আরোহণের পর থেকে ক্লোইর মধ্যে এক উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করছিল। সে দূরবর্তী এবং কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। শুধুমাত্র আদেশ জারি করতে চায় এবং প্রত্যেককে বাধ্যতার সাথে তার ইচ্ছা অনুসরণ করাতে চায়। বারবার তাকে উপদেশ দেওয়ার প্রচেষ্টা সত্ত্বেও সে ছিল উদাসীন। নিজেকে সঠিক শাসক হিসেবে বিশ্বাস করত আর কাউকে জবাবদিহি করত না। তার বাবা মেয়ের জন্য গভীর দুঃখ অনুভব করলো এবং আকাঙ্ক্ষা করলো সে আগের মতো হয়ে যাক, অলস অথচ সদয় মনের, শুধুমাত্র ক্ষমতার দ্বারা গ্রাস না করে সর্বদা তার লোক এবং পরিবারের জন্য যত্নশীল হোক। ক্লোই পুরো উপজাতিকে অবাক করে দিয়ে ফিরে এলো। তারা বুঝতে পারেনি তাদের সামনে দুটি একই কিন্তু ভিন্ন ব্যক্তি ছিল। আমি সত্যিকারের রাজকুমারী, আমার লোকদের এক্ষুনি ছেড়ে দাও। তুমি একজন প্রতারক, আমি নিজেই তোমাকে পরাজিত করব। ক্লোই করুণভাবে নৃত্য করার সাথে সাথে সুরেলা সুর বাতাসে ভরে উঠল। সে মৃদু এবং কমনীয়তার সাথে তার শরীর বাতাসের মধ্যে উড়িয়ে দিল। এর বিপরীতে কালো রাজহাঁস একটি প্রলোভনীয় এবং কর্তৃত্ববাদী নৃত্যের অধিকারী ছিল। এটা প্রদর্শন করে শক্তিশালী এবং অপ্রত্যাশিত আন্দোলন। দুটি রাজহাঁস একটি জটিল নৃত্য পরিবেশন করে আর ভয়ঙ্কর আলোর আদান প্রদান করে। একটি দ্রুত অঙ্গভঙ্গির সাথে কালো রাজহাঁস ক্লোইর দিকে শক্তির একটি প্রচন্ড ঢেউ ছুড়ে দিল। সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে ক্লোইকে কাছে টেনে নিল আর তার সাথে মিশে যেতে চাইল। ক্লোই নিজেকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে চাইল, কিন্তু সে তাকে মুক্ত করতে অক্ষম বলেই মনে হলো। হডসন অবিলম্বে ক্লোইর বাবার কাছে সত্য প্রকাশ করলো। ক্লোইর বাবা বিভ্রান্তির সাথে কালো রাজহাঁসের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে সে একটি প্রতিরূপ দেখছিল যা ক্লোইর মতোই উজ্জ্বল ভাবে জ্বলছিল। তোমাদের প্রতারণামূলক কথা বন্ধ করো। কোথায় আমার সৈন্য? ওকে নিয়ে যাও। ক্লোই যখন কালো রাজহাঁসের অবচেতনে প্রবেশ করলো তখন সে নিজেকে অন্ধকার ও বিষণ্ণ এক জগতে দেখতে পেল। আমি পরাজিত। ওহ, আমি যদি আমার বাবার কথায় মনোযোগ দিতাম, আমি সত্যিই সবচেয়ে দুঃখী মানুষ। হঠাৎ ক্লোইর তার বাবার উৎসাহের কথা আর অটল সমর্থনের সাক্ষী হয়ে স্মৃতির ক্ষণস্থায়ী টুকরোগুলো দেখতে পেল আর তাকে সাফল্যের তাগিদ দিল। ও ক্লোই, প্রচেষ্টা, নিরলস সংকল্প আর শৃঙ্খলার একটা যাত্রা। তোমার প্রচেষ্টা চালিয়ে যাও আমার মেয়ে, আমি তোমাকে খুব বিশ্বাস করি। শীঘ্রই রাজহাঁস গোত্রের মনোমুগ্ধকর অভিনয়ের প্রশংসা করে তাদের দুজনের ছবি তার চোখের সামনে ভেসে উঠল। তারা প্রচন্ড আবেগের সাথে নাচছে, এমন একটি প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে যা কখনোই ভাঙা যাবে না। স্মৃতির এই টুকরোগুলো ক্লোইকে এক নতুন শক্তিতে আচ্ছন্ন করলো। ক্লোই এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করলো যা তাকে এই দুর্দশা থেকে পালাতে সাহায্য করতে পারে। সে শূন্যতার অন্তহীন বিস্তৃতি অতিক্রম করছিল। শেষ পর্যন্ত সে একটি উজ্জ্বল সাদা রাজহাঁসের পালক খুঁজে পেল। না! সবাই
সবাই এখন তার আসল রূপ দেখতে পাচ্ছিল। কালো পালকের সাথে ছিল সে সুশোভিত। ক্লোই তার শরীর থেকে বেরিয়ে আসতে পেরেছিল কারণ তার চেষ্টা সত্যি ছিল। অন্ধকার জাদুবিদ্যার মাধ্যমে তাকে আটকে রাখা কঠিন ছিল। একবার পালকটি পাওয়া গেলেই সিলটি ভেঙে যাবে আর তাকে পরাজিত করতে পারবে। ক্লোই বুঝতে পারলো যে পরিপক্কতা শুধুমাত্র দায়িত্ব গ্রহণই নয়, বরং সাফল্য অর্জনের জন্য নিরলস চেষ্টা আর নিজেকে উৎসর্গ করতে পারা। চাঁদ, আমি শুনেছি তুমি গতকাল সূর্যের সাথে দেখা করেছো। এটা সত্যি একটা বিশেষ ঘটনা, তাই না? হ্যাঁ, এটা একটা রোমাঞ্চকর গল্প। তুমি কি শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমাদের বলো, আমাদের বলো। এক সময় অরলা নামে পরীদের একটা সুন্দর দেশ ছিল, যেটি গ্লোরিয়া পরীরানী আর তার স্বামী দ্বারা শাসিত ছিল। সেই রানী বন্ধা ছিল। সে প্রতিদিন আকাশের নিচে প্রার্থনা করত একটা সন্তান জন্মের আশায়। ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। দীর্ঘ সময়ের অপেক্ষার পরে সে অবশেষে একটা যমজ রাজকন্যার জন্ম দেয়। দুই রাজকন্যা সত্যি সুন্দর আর উজ্জ্বল ছিল। বড়টি ছিল সূর্যের মতো স্বর্ণকেশী চুল, যা শক্তি বহন করত। সে আলো আর আগুন নিয়ন্ত্রণ করতে পারত। আর ছোটটি ছিল চাঁদের মতো মৃদু চুল, যা অন্ধকার রাতের শক্তি বহন করত। আর সে বরফ নিয়ন্ত্রণ করতে পারত। ওহ, আমার সুন্দর ছোট রাজকুমারী, আমি তোমাদের সুন্দর নাম দেব। দেখো, সূর্যের মতো উজ্জ্বল শিশুটি হবে হেলেন, আর চাঁদের মতো কোমল শিশুটি হবে সেলিনা। আমার আরেকটি উপহার আছে যা সত্যি তোমাদের সবার জন্য উপযুক্ত। তারা কত সুন্দর! আমি কি তাদের পালক মা হওয়ার সম্মান পেতে পারি? অবশ্যই। তাহলে এখন থেকে তাদের আরো একজন মা আছে। দুই রাজকন্যা সকলের ভালোবাসায় সুখে বাস করত। তারা খুব উদাসীন ছিল, কিন্তু তারা কখনোই ভাবেনি যে তাদের জন্য বিপর্যয় অপেক্ষা করছে। অরলা পরীর দেশে সেখানে কেন্দ্রা নামে এক দুষ্টু জাদুকরী ছিল, যে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ, আর তার পেছনে বাদুড়ের ডানা। সে রানী গ্লোরিয়াকে সর্বদা তার সৌন্দর্যের জন্য হিংসে করত, আর তার জনপ্রিয়তাকেও হিংসে করত। তারপর সে কালো জাদু শিখেছিল রানী গ্লোরিয়ার কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়ার জন্য প্রশিক্ষিত দানবদের তৈরি করতে। এরপর সে চেয়েছিল পরীর দেশ শাসন করবে। সব প্রস্তুতি হয়ে গেলে এরপর কুন্দ্রা দানবদের পরীর দেশে নিয়ে এসেছিল পরীদের বিরক্ত করার জন্য আর সবাইকে ভয় দেখানোর জন্য। এটা দেখে রানী গ্লোরিয়া সাথে সাথে যুদ্ধ করতে বেরিয়ে এলো। তার লোকেদের বাঁচাতে দানবদের বিরুদ্ধে যুদ্ধ করলো। সে তার স্বামীর সাথে একসাথে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল এবং অবশেষে সে কেন্দ্রাকে পরাজিত করে। যদিও রানী আর তার স্বামী এই যুদ্ধে জিতেছিল, কিন্তু তারা গুরুতর আহত হয়ে যায়। লোকেরা তাদের নিরাময়ের জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু লোকেরা সেটা করতে পারেনি। হয়তো আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি সারা। দয়া করে এই রাজ্য আর আমার বাচ্চাগুলোর যত্ন নিও। আমি বিশ্বাস করি তুমি এটা পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তাদের এবং এই রাজ্যের যত্ন নেব। একটা সুন্দর ঘুম হোক তোমার। আবার দেখা হবে এমন একটি জায়গায় যেখানে কোনো ব্যথা থাকবে না আর আলোতে পূর্ণ হবে। সেই মুহূর্ত থেকে হেলেন আর সেলিনা তাদের পালিত মা সারার যত্নে বেড়ে উঠল। তার মাকে তারা দুজনেই খুব বেশি ভালোবাসতো।
এবং ছোটবেলা থেকেই তাকেই তাদের মা হিসেবে জানতো। হেলেন খুব চটপটে ছিল, সে অন্যদের সাথে যোগাযোগ করতে পছন্দ করত। অন্যদিকে সেলিনা খুব লাজুক ছিল, কথা বলা শেখার পর থেকেই তাই হেলেনের সাথে সবাই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আর সেলেনা তার লজ্জার কারণে ভাবতো কারো সাথে বন্ধুত্ব করতে পারবে না। কেন সবাই সবসময় হেলেনকে ঘিরে আমাকে অবহেলা করে? এটা অন্যায়। সময় কেটে গেল, দুই রাজকন্যা 18 বছর হয়ে গেল এবং সারা তাদের দুজনের জন্য একটা জমকালো জন্মদিনের পার্টির আয়োজন করেছিল। পার্টিতে লোকেরা হেলেনকে ঘিরে তার সাথে কথা বলছিল আর হাসছিল, কিন্তু কেউ সেলিনার কথা মনে করেনি। এতে সে কষ্ট পায় আর সেই অনুষ্ঠান ছেড়ে চলে যায়। সে দুঃখের সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায় আর অন্ধকার জঙ্গলে হারিয়ে যায়। সে কিছু একটা দ্বারা আকৃষ্ট হয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায় আর একটি অদ্ভুত আকৃতির মহিলাকে দেখতে পায়, যার অর্ধেক মানব আর অর্ধেক সাপ, আর তার পিঠে বাদুড়ের ডানা রয়েছে। মহিলাটি সেলেনাকে দেখে ভয় পেল। আতঙ্কিত হবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই গভীর জঙ্গলে তুমি লুকিয়ে আছো কেন? রাজ্যে আজ সবার উপস্থিতিতে একটি জমকালো অনুষ্ঠান হতে চলেছে, তুমি কেন সেখানে যাচ্ছ না? আমি কেন্দ্রা, আমি একটি অদ্ভুত ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই সবাই সবসময় আমার থেকে দূরেই থাকতো। এমনকি তারা আমাকে আঘাত করেছিল, তাই আমাকে এখানে লুকিয়ে থাকতে হচ্ছে। তোমার অনুভূতি আমি বুঝতে পারছি। যদিও আমি এই রাজ্যের রাজকন্যা, সবাই আমার থেকে দূরে থাকে, আমার বোনকে বেশি ভালোবাসে। আমি একাকী থাকার দুঃখ অনুভব করতে পারি। রাজকুমারী, তুমি রানী গ্লোরিয়ার কন্যা? হ্যাঁ। রানীর কথা মনে পড়লে আমার মনটাই খারাপ হয়ে যায়। বেচারি রানী তার কাছের বন্ধুর দ্বারাই প্রতারিত হয়েছে। কাছের বন্ধু? তুমি কি সারার কথা বলছো? হ্যাঁ, সেই তো রানীর ক্ষতি করেছে আর তারপর আমাকে দোষারোপ করেছে, আর তাই তো আমাকে এভাবে ছায়ার মতন পালিয়ে বাঁচতে হচ্ছে। কোনোভাবেই না, বাজে কথা বলো না। আমার মা সারা কখনোই এমন কাজ করতে পারে না। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই আমার কাছে একটা প্রমাণ আছে। প্রমাণ করার জন্য কেন্দ্রা একটা জাদুর গোলক বের করে তাকে গোলকের দৃশ্য দেখালো। সেই গোলকের ভেতরে ছবিগুলো দেখার পর সেলিনা এতটাই রেগে গেল, সে অবিলম্বে সারার কাছে ফিরে এলো। প্রিয়তমা, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজছি। আমাকে ভালোবাসার ভান করো না, শুধু বলো তুমি কি আমার মায়ের ক্ষতি করেছো? তুমি এসব কি বলছো? কে তোমাকে এসব কথা বলেছে? হাই ঈশ্বর, সেলিনা তুমি এই গল্প কোথায় পেলে? আমার মা সারা এমন খারাপ কাজ কখনোই করবে না। তুমিও মায়ের পক্ষ নিচ্ছ? আমি কেটরার কাছে সমস্ত প্রমাণ দেখেছি, আমি কখনোই তোমার মিথ্যা বিশ্বাস করব না। তার রাগ ঝেড়ে সেলিনা দ্রুত চলে গেল। তার পালক মা সারা চিন্তিতভাবে বলল, আমি যেটা নিয়ে চিন্তিত ছিলাম অবশেষে তাই ঘটলো। কেতরা ফিরে এসেছে। হয়তো সে সেলেনাকে নিয়ন্ত্রণ করছে। আমি সত্যিই তার জন্য চিন্তিত। সারা আর হেলেন সেলেনাকে সর্বত্র খুঁজছিল, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পেল না। তাই তাদের প্রাসাদে ফিরে এলো আর সেলেনাকে বাঁচানোর উপায় ভাবতে চিন্তা করলো। আমি যখন ছোট ছিলাম, মানুষ সব সময় আমার থেকে দূরে থাকতো, কেউ আমার বন্ধু হতে চায়নি, এমনকি আমার বোনও। সে ওই দুষ্ট সারাকেই বিশ্বাস করছে, কিন্তু আমাকে না। হয়তো তুমিই আমাকে সবচেয়ে বেশি বোঝো। ছোট রাজকন্যা, দুঃখিত হবেন না, আমি সর্বদা এখানেই থাকবো তোমার পাশে। কিন্তু তোমার তো এখানে বসে থাকার কথা না, ওরা তো খারাপ কাজ করছে। আমাদের রানী গ্লোরিয়ার প্রতিশোধ নিতে হবে।
সেই সাথে প্রমাণ করতে হবে যে তুমি তোমার বোনের চেয়েও শক্তিশালী। তুমি ঠিক বলেছ, আমাকে আমার মায়ের ন্যায় বিচারের জন্য দাঁড়াতে হবে, লড়াই করতে হবে, আর দুষ্টদের শাস্তি দিতে হবে। এভাবেই সেলেনা কেদ্রার সাথে কথা বলতে বলতে আর পথ চলতে চলতে সে প্রাসাদে গিয়ে তার পালক মা এবং বোনের বিরুদ্ধে লড়াই করতে চাইল। সেই সময় সারা আর হেলেনকে বাইরে এসে যুদ্ধ করতে হলো। সারা কেদ্রাকে আটকে রাখলো আর হেলেনকে তার বোনের বিরুদ্ধে লড়াই করতে হলো। সেলেনা, জেগে ওঠো, ওই দুষ্টটা যেন তোমাকে বোকা না বানিয়ে ফেলে। তোমাকেই বোকা বানানো হয়েছে, সারা এতদিন তোমাকে ঠকাচ্ছে। লড়াইটা খুব উত্তেজনাপূর্ণ ছিল। সারা কেদ্রার আক্রমণে আঘাত পেল। হেলেন, সাবধান, তোমার বোনকে আঘাত করো না। তার পালিত মাকে আহত হতে দেখে হেলেন চিন্তিত হয়ে পড়ল। এমনকি সেলেনা যখন তাকে পাগলাটে আক্রমণ করছিল, হেলেন সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সেলেনা তার হাত শক্ত করে ধরেছিল। ঠিক সেই মুহূর্তে তাদের নেকলেসগুলি জ্বলে ওঠে এবং একসাথে হয়ে যায়। এর আভা সেলেনাকে ঢেকে ফেলল এবং তার শরীরের কালো জাদু ভেঙে ফেলল। হায় ঈশ্বর, আমি এখানে কেন, আর এই লড়াই হচ্ছে কেন? তুমি কেদ্রার দ্বারা প্রতারিত আর নিয়ন্ত্রিত ছিলে। সৌভাগ্যক্রমে সে আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু আমাদের সারাকে অবিলম্বে বাঁচাতে হবে বোন। তার বোনের কথা শুনে সেলেনা সত্যি অনুতপ্ত আর কেদ্রার প্রতি রাগান্বিত ছিল। একসাথে দুই বোন কেদ্রার বিরুদ্ধে লড়াই করল। তা দেখে কেদ্রা সারাকে জিম্মি করার জন্য ছুটে গেল। তখন দুই বোন আক্রমণ থামিয়ে দেয়। কেদ্রা অবিলম্বে তাদের আক্রমণ করার জন্য জাদু ব্যবহার করল। এদিকে রাজকন্যাদের বিপদ দেখে পরীরা সেখানে বাঁচাতে ছুটে এলো। তারপর তারা সবাই আহত হলো আর তার মায়ের জন্য চিন্তিত হয়ে ভেঙে পড়ল। দুই বোন একটা বুদ্ধি করল। সেলেনা তার পা বাঁধতে বরফে জাদু ছুড়ল যেন সে পালাতে না পারে, আর হেলেন তার হাতে আক্রমণ করার জন্য আগুন নিক্ষেপ করে যেন সারাকে ছেড়ে দেয়। দুই বোন দ্রুত তাদের মাকে উদ্ধার করে এবং একসাথে তারা কেদ্রাকে পরাজিত করে। কেদ্রা ধুলোয় মিলিয়ে গেল। লড়াই শেষ হলো। সেলেনা এবং হেলেন তার মায়ের দিকে ছুটে এলো। তারা একসাথে তাদের মাকে নিরাময়ের জন্য একটি মন্ত্র পড়ল। মা, বোন, আমি খুব দুঃখিত। আমার স্বার্থপরতার জন্যই আজ এমন হয়েছে। আমি ভেবেছিলাম সবাই হেলেনকেই বেশি ভালোবাসে, তাই সহজেই আমি কেদ্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলাম। এটা আমারই দোষ। এতে তাদের দোষ নেই, তুমি খুব লাজুক ছিলে, তাই সবাই ভয় পায় যে তুমি হয়তো তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তাই তোমাকে এড়িয়ে যেত। তারা সবাই তোমাকেও ভালোবাসে। হ্যাঁ প্রিয়তমা, আমিও চাই তুমি সবার সাথে কথা বলো। তারা সবাই তোমাকে ভালোবাসে। সেলেনা তাদের কথা শুনল। সে সবার সঙ্গে বন্ধুত্ব করলো এবং অনেক বেশি কথা বলল। তাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেল। সারাও দুই বোনকে রাজ্যে ফিরিয়ে নিল। দুই রানীর শাসনে পরীরা চিরকাল শান্তিতে এবং সুখে বাস করত। Wow, fairy tales.